বহুল প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু মাঠে গড়ালো। প্রথম টেস্টের প্রথম দিনের খেলার বিশ্লেষণ ভিডিওতে সকলকে স্বাগতম। মূল ভিডিওতে যাওয়ার আগে বর্ডার গাভাস্কার ট্রফির ইতিহাস নিয়ে ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক। 1947 সালে শুরু হওয়া ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট 1996 সাল পর্যন্ত, এই টোটাল 49 বছরে মোট 50টা টেস্ট কিন্তু তারা খেলেছে। এই 50 টেস্টের ভিতরে অস্ট্রেলিয়া জিতেছে 24 বার এবং ভারত জিতেছে 8 বার। 10 থেকে 15 বছর পর পর একটা দেশ অন্য একটা দেশে কিন্তু সফর করতো। অ্যাশেজের মতো পূর্ব নির্ধারিত কোনো সিরিজ শিডিউল না থাকার কারণে এই দুটো দেশের ম্যাচ সংখ্যাও কিন্তু খুবই কম। এই দুটো দেশের ক্রিকেটের মান উন্নয়ন থেকে শুরু করে বেশি বেশি ম্যাচ আয়োজনের লক্ষ্য নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমন্বিত সিদ্ধান্তে 1996 সালে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার এবং অস্ট্রেলিয়ার স্যার অ্যালেন বর্ডারের নাম অনুসারে এই সিরিজটা শুরু করা হয়। এই বর্ডার গাভাস্কার ট্রফির এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে আছেন সচিন টেন্ডুলকার, সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকার প্রথম স্থানে আছেন অনিল কুম্বলে। বর্ডার গাভাস্কার ট্রফির সিরিজ বলেন, ম্যাচ জয় বলেন, সবকিছুতে বেশি ম্যাচ সিরিজ জয় ভারতের ঝুলিতে। এই যে 2024-25 সেশনটাতে বর্ডার গাভাস্কার ট্রফি যেটা অনুষ্ঠিত হচ্ছে বা এই যে সিরিজ, এই সিরিজটা কিন্তু দুই দলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জন্য তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করার জন্য, এবং অস্ট্রেলিয়ার কাছে আভিজাত্য স্বাগতিক হিসেবে নিজেদের উপরে চাপটাও কিন্তু কম না। তো সবকিছু বিবেচনায় টান টান উত্তেজনাপূর্ণ এই টেস্ট খুবই খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে, সেটা আমরা দর্শক হিসেবে সবাই চাইবো এবং সেটা মাঠের খেলায়ও খুব বেশি করে প্রতীয়মান। প্রথমেই দুই দলের স্কোয়াড বিবেচনা বা প্লেইং 11 বিবেচনায় যদি দেখি, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ বা অস্ট্রেলিয়ার যে দলটা সেটা কিন্তু ক্রোশ ক্রোশ এগিয়ে, এবং তারা তাদের যে অভিজ্ঞতা সম্পন্ন খুবই সুনিপুণ যে দলটা এই টেস্টের জন্য নির্বাচন করেছে, সেটা দল বিবেচনায় খুবই শক্তিশালী হলেও মাঠের খেলায় প্রথম দিনে কিন্তু অনেকটাই পিছিয়ে। সে আলোচনায় যাবো একটু পরে। কিন্তু আপনি যদি ভারতীয় একাদশের দিকে তাকান, সেখানে 5টা খেলোয়াড়ের নাম বলবো: নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল এবং দেবদূত পাডিকাল। এই যে 5 জনের নাম বললাম, এই 5 জন খেলোয়াড় কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক সার্কিটে অভিজ্ঞতার ঝুলি কিন্তু খুবই সামান্য, এবং দুজনের ভিতরে ডেবিউটেন্ট নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা। অন্যদিকে অস্ট্রেলিয়ার একমাত্র নাথান ম্যাকসুইনি ডেবিউটেন্ট, বাকি যে 10 জন আছেন তারা খুবই খুবই অভিজ্ঞতা সম্পন্ন, এবং ওই 10 জনের ভিতরে সর্বনিম্ন যিনি ম্যাচ সংখ্যা খেলেছেন তিনি হচ্ছেন অ্যালেক্স ক্যারি। 32টা টেস্ট ইতোমধ্যে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলে ফেলেছেন। তো আপনারা বুঝতেই পারছেন কতটা অভিজ্ঞতা সম্পন্ন দল অস্ট্রেলিয়া ক্যারি করছে। তো এই দল নিয়ে যখন তারা ভারতের মুখোমুখি করছে, ভারতের এই দলটাকে কিন্তু অস্ট্রেলিয়ার ওই দলের সামনে আন করা বলাই যায়। সফরকারী হিসেবে অনেকটাই পিছিয়ে থেকে টেস্ট শুরু করতে যাচ্ছিল ভারত। টস আপডেটে ভারত দল জয়লাভ করে জশপ্রীত বুমরার অধিনায়কত্বে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। যাই হোক, ভারতীয় দল প্রথমে ব্যাট করতে নামে এবং ম্যাচের গোড়াপত্তন করতে নামেন যে দুজন, তারা হচ্ছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। আমরা সকলেই জানি রোহিত শর্মা পার্সোনাল ইস্যুতে এবং শুভমান গিল তিনি কিন্তু চোটের কারণে দলের বাইরে আছেন। তো লোকেশ রাহুল কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় আপ টু দ্য মার্ক না, এবং যশস্বী জয়সওয়াল বিদেশের মাটিতেও কিন্তু তার ক্যারিয়ার খুব একটা ভালো না। তো সবকিছু বিবেচনায় তারা দুজন যখন ম্যাচের গোড়াপত্তন করতে নামেন, ইনিংসের গোড়াপত্তনের শুরুতেই কিন্তু বড় ধাক্কাটা খায় তারা, এবং খুব একটা ভালো শুরু কিন্তু তারা এনে দিতে পারেননি। ইনিংসের 3য় ওভারে মিচেল স্টার্কের করা বলে গালিতে ক্যাচ দিয়ে ওই অভিষিক্ত নাথান ম্যাকসুইনির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন যশস্বী জয়সওয়াল। ওয়ান ডাউনে নামা দেবদূত পাডিকালের উপরে দায়িত্বটা ছিল কিন্তু পাহাড় সম। সেই দায়িত্বটাও কিন্তু তিনি খুব ভালোভাবে যে পালন করতে পেরেছেন তা না। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড এবং মিশেল স্টার্কের যে বোলিং ট্রায়ও, তাদের সামনে কিছুটা প্রতিরোধ করার চেষ্টাও করে যাচ্ছিলেন লোকেশ রাহুল এবং দেবদূত পাডিকাল, সেটাও সফল হলো না। 11তম ওভারে গিয়ে জশ হ্যাজেলউডের বলে খোসা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন দেবদূত পাডিকাল। ক্রিজে আসেন কিং কোহলি, ক্রিকেটের বরপুত্র বিরাট কোহলি। তিনি এসে 4 মেরে যে রানের শুভ সূচনা করেন, সেটা ভালো একটা পূর্বাভাস কিন্তু ভারতীয় দলের জন্য দিয়ে যাচ্ছিল। কিন্তু এই পূর্বাভাস কিন্তু ভালো কোনো আভাসে পরিণত হলো না, বা ভালো কিছু কিন্তু দলের জন্য বয়ে এনে দিতে পারলেন না। ব্যক্তিগত 5 রানে জশ হ্যাজেলউডের গুড লেংথে পড়া বল আনওয়ান্টেড বাউন্স করে যখন বেরিয়ে যাচ্ছিল, বিরাট কোহলির ব্যাট ছুঁয়ে বেরিয়ে গিয়ে উইকেট কিপারের গ্লাভস বন্দি হয়ে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরেন কিং কোহলি। তারপরে গিয়ে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ যেন ধসে পড়ে তাসের ঘরের মতো। 47 রানে রাহুল, 59 রানে ধ্রুব জুরেল এবং 73 রানে ওয়াশিংটন সুন্দরের উইকেট হারানোর পরে ভারতীয় দল কিন্তু অনেকটাই কোণঠাসা হয়ে যায় এবং 100 রানে গুটিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যায়। এর পরবর্তী দিকে 73 রানে 6 উইকেটের পরে
ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডির যে অসাধারণ ম্যাচুরিটি তারা মাঠের খেলায় দেখালো। ঋষভ পান্ত কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খুবই দুর্দান্ত স্টার, তিনি খুব ভালো খেলে থাকেন এবং রিসেন্ট ফর্ম বিবেচনায় বিগত 10 ইনিংসে ভারতীয় দলের সকল খেলোয়াড়ের ভিতরে সর্বোচ্চ রান সংখ্যাও কিন্তু ওই ঋষভ পান্তের ক্যারিয়ারেই। সুতরাং ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি এই দুজনের কাঁধে কিন্তু অনেক বড় দায়িত্ব ছিল, তারা সেটা খুব সুন্দরভাবে পালনও করেছে বলতে হবে। কারণ যদিও ভারতের ইনিংসটা 150 রানে গিয়ে বেঁধে যায়, তারপরেও এই 73 রানকে ওই 121 রান পর্যন্ত কিন্তু নিয়ে গিয়েছিল এই জুটিটাই। যখন 121 রানে গিয়ে ঋষভ পান্ত প্যাট কামিন্সের শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন, তখনও কিন্তু ভারত ম্যাচ থেকে অনেকটাই বেশি ছিটকে যায়। তারপরে গিয়ে সময়ের বিবর্তনে ধীরে ধীরে একটু করে ভারতের ইনিংসের শেষ মুহূর্তের দিকে পৌঁছে যায়। জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা এবং সর্বশেষ 150 রানে গিয়ে নীতিশ কুমার রেড্ডির ইনিংসের পরিসমাপ্তি যখন ঘটে, তখন ভারত 150 রান তাদের স্কোরবোর্ডে জমা করতে পারে এবং অল আউট হয়ে তারা ইনিংস শেষ করে এবং 151 রানের লক্ষ্য নিয়ে কিন্তু অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংস শুরু করবে। তার আগে যে কথাটা বলা খুবই দরকার, প্রত্যেকটা ক্রিয়ারে কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা সকলেই জানি। বিভিন্ন সময়ে কিন্তু এই কথাটা আমরা প্রয়োগও করে থাকি, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য যেন এই প্রবাদটা বা এই যে সূত্র নিউটন আবিষ্কার করেছিলেন, এই সূত্রটা বেশি করে প্রতিক্রিয়া সৃষ্টি করলো। সেটাই ঘটলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে। প্রথম থেকেই নাথান ম্যাকসুইনি এবং উসমান খাজার যে ওপেনিং জুটি, তারা তাদের ইন্টেনশন বা তাদের খেলার ধরন এটা প্রমাণ করছিল, তারা রান ক্যারি করে ইনিংসটাকে বিল্ড আপ করার ট্রাই করছে। কিন্তু বোলিং এর নাম যখন জসপ্রীত বুমরাহ, তখন সেটা কিন্তু অসম্ভব। আমি আগের অনেক ভিডিওতে বলেছি, বর্তমান সময়ে লাল বল বলেন বা সাদা বল বলেন, সকল ক্রিকেটে সব থেকে ভালো এবং সর্বশ্রেষ্ঠ বোলিং বর্তমান সময়ের জসপ্রীত বুমরাহ, এটা আপনাকে মেনে নিতেই হবে। তার যে বোলিং ভেলকি বলেন বা তার যাবতীয় যে বোলিং নৈপুণ্যতা বা মাঠের খেলায় ব্যাটিংদের যেভাবে তিনি নাস্তানাবুদ করে থাকেন, সেটা আসলেই চোখে লাগার মতো, দেখার মতো, প্রশংসার দাবি রাখেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে নাথান ম্যাকসুইনিকে অসাধারণ ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরে প্রথম উইকেটের পতন ঘটান তিনি। দলীয় 12 রানে প্রথম উইকেট পতনের পরে দলীয় 19 রানে গিয়ে আরেক ওপেনার উসমান খাজাকে তিনি প্যাভিলিয়নের পথ দিলেন এবং তারপরে গিয়ে 19 রানে সপ্তম ওভারের শেষ বলটাতে তিনি যেটা ঘটালেন, বর্তমান সময়ের অস্ট্রেলিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নাম স্টিভেন স্মিথ, তাদের এই মুহূর্তের টেস্টের সেরা ব্যাটার যিনি, সেই স্টিভেন স্মিথকে গোল্ডেন ডাকে পরিণত করলেন। কি অসাধারণ ডেলিভারি! গুড লেংথে বল পিচ করিয়ে তিনি যেভাবে স্টাম্প করিডোরে বলটাকে ইনসুইং করিয়ে দিলেন, সেটা আসলেই দেখার মতো। জসপ্রীত বুমরাহ আজকে যে 4 উইকেট পেয়েছেন, সেই 4 উইকেটের আলোচনা একটু পরে করছি। 19 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরে স্টিভেন স্মিথের উইকেট হারানোর পরে অস্ট্রেলিয়ার দল কিন্তু কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ে। তারপরে গিয়ে আপনার ট্রাভিস হেড ক্রিজে এসে দলটাকে উত্তরণের চেষ্টা করেন এবং আমরা জানি চীনের দুঃখ যেমন হোয়াংহো, তেমন ভারতের দুঃখও কিন্তু এই ট্রাভিস হেড। সেটা আমরা বিগত দিনের খেলায় দেখে এসেছি, তিনি ভারতকে কতটা বেশি নাস্তানাবুদ করতে পারেন এবং ভারতের সাথে খেলার সময় তার ভিতরের কোনো এক ঐশ্বরিক শক্তি যেন জেগে ওঠে, সেটাই তিনি মাঠের খেলায় প্রদর্শন করে থাকেন। আজকেও তেমন একটা শুরু করার আওয়াজ তিনি দিয়েছিলেন, কিন্তু তার ইনিংসটাও কিন্তু বেশি একটা লম্বা হলো না। দলীয় 31 রানেও কিন্তু তার উইকেটের পতন ঘটালেন এবং কে ঘটালেন? হর্ষিত রানা ঘটালেন। ক্যারিয়ারের প্রথম উইকেট তার, কি অসাধারণ ডেলিভারি, ড্রিম ডেলিভারি। প্রত্যেকটা খেলোয়াড়ের, বিশেষ করে বলারদের কিন্তু একটা ড্রিম ডেলিভারি থাকে, তারা সেটা চাইলেও সবসময় দিতে পারেন না। মাঠ, পজিশন, সিচুয়েশন, বলের কন্ডিশন বিবেচনায় সেই ড্রিম ডেলিভারি গুলো কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে থাকে। এই হর্ষিত রানা যে ড্রিম ডেলিভারিতে ট্রাভিস হেডকে প্যাভিলিয়নের পথ ধরলেন, সেটা আজীবন আমার মনে হয় হর্ষিত রানার ক্যারিয়ারে মনে থাকবে এবং তার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে এই ট্রাভিস হেডের উইকেটটি। তার পরবর্তী দিকে মিশেল মার্কসকে স্লিপে লোকেশ রাহুলের অসাধারণ ক্যাচে পরিণত করান মোহাম্মদ সিরাজ। 38 রানে পড়ে যায় 5 উইকেট। এবার মার্নাস লাবুসানে এবং অ্যালেক্স ক্যারি ইনিংসটাকে বিল্ড আপ করার ট্রাই করেন। আজকের খেলায় মার্নাস লাবুসানে যেটা দেখালেন, আসলে রাহুল দ্রাবিড়ের খেলার কথা শুনেছি, সেই 79 বলে 1 রান, 90 বলে 1 রান, বা দাওয়াল খ্যাত ক্রিজে কিভাবে ধাতস্থ হতে হয়, বলের পর বল ডট দিয়ে কিভাবে ইনিংসকে বিল্ড আপ করা যায়, সবকিছু শুধু গল্প, রূপকথার গল্পের মতো শুনেছি। কিন্তু মার্নাস লাবুসানে আজকে যেন সেরকম একটা ইনিংস উপহার দিয়ে গেলেন। 52 বলে 2 রান, 3.85 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন। সেই মার্নাস লাবুসানের ইনিংসটাকেও খুব একটা বড় করতে দেননি। 0 রানে বিরাট কোহলি যদি ওই ক্যাচটা না ছাড়তেন জসপ্রীত বুমরাহর বলে, তাহলে হয়তো 0 রানেই তিনি প্যাভিলিয়নের পথ ধরতেন। কিন্তু যদি আজকে মার্নাস লাবুসানে বড় কোনো ইনিংস খেলতেন, তাহলে বিরাট কোহলি হয়তো নিজেকে ক্ষমা করতে পারতেন না। কারণ ম্যাচ চলাকালীন সময়ে যতবার বিরাট কোহলির ওই ক্যাচ মিসটা স্ক্রিনে প্রদর্শিত হচ্ছিল, ততবারই লজ্জায় মুখ ঢাকছিলেন কোহলি। তো তার পরবর্তী দিকে তার সেই লজ্জামাখা মুখ বা লজ্জামাখা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটান কিন্তু মোহাম্মদ সিরাজ এবং মার্নাস লাবুসানেকে 52 বলে 2 রান এবং দলীয় 47 রানে প্যাভিলিয়নের পথ ধরান তিনি। এলবিডব্লিউর ফাঁদে ফেলান মার্নাস লাবুসানেকে। তার পরবর্তীতে ক্রিজে আসেন ও দলীয় অধিনায়ক প্যাট কামিন্স এবং দলীয় অধিনায়কের যে লড়াই, দ্বিমুখী লড়াই, কিন্তু জসপ্রীত বুমরাহ ট্রাম্প কার্ড হিসেবে প্যাট কামিন্সের উইকেটটা তুলে নিলেন এবং 59 রানে 7 উইকেট চলে যাওয়ার পরে অস্ট্রেলিয়া দলেরই তখন আশঙ্কা যে 100 রানের ভিতরে তারা না জানি প্যাকেট হয়ে যায়। কিন্তু
অ্যালেক্স ক্যারি এবং মিশেল স্ট্রাক দিনের শেষ অংশে এসে আর কোনো উইকেট হারাতে দেননি। তো দলীয় 67 রানে 7 উইকেট হারিয়ে তারা প্রথম দিন শেষ করে। 83 রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া তাদের প্রথম দিন শেষ করে। ভারত কিন্তু এই সিচুয়েশনে 150 রান প্রথম ইনিংসে করার পরেও তাদের অসাধারণ বোলিং নৈপুণ্যতায়, বিশেষ করে জশপ্রীত বুমরা তিনি যে 4 উইকেট লাভ করেছেন তার 3টি গুড লেংথের বল এবং আরেকটি শর্ট লেংথের বল, কিন্তু শর্ট লেংথের বলটাও গুড লেংথের খুব কাছাকাছি পজিশনে ছিল। এবং উসমান খাজা লেফট হ্যান্ডি যে ব্যাটসম্যানের বিপক্ষে তিনি শর্ট লেংথের বলটা করেছেন। আউটসাইড থেকে বল যখন ইনসুইং করে ঢোকার মুখে যখন ব্যাটসম্যান খোঁচা দিতে চাইছেন তখনই কিন্তু উসমান খাজা আউট হয়েছেন। আর গুড লেংথের যে 3টা বল, আসলে জশপ্রীত বুমরার এই বোলিং বিশ্লেষণ এত সহজভাবে করলে বেশি একটা উপস্থাপিত হবে না, কারণ তিনি আউটসাইড থেকে তার হাতের যে অ্যাঙ্গেল ব্যবহার করে বলকে ইনসুইং করানোর যে সুনিপুণ দক্ষতা তিনি দেখান, সেটা বর্তমান সময়ের ব্যাটসম্যানদের মস্তিষ্কে ঢুকতে অনেকটাই বেশি সময় লাগে। তার আগেই উইকেট ভেঙে দেন বা এলবিডব্লিউর ফাঁদে ফেলে দেন ব্যাটসম্যানদের। আর সেরকম ফাঁদেই পড়েছিল ওই স্টিভেন স্মিথ, উসমান খাজা, অভিষিক্ত নাথান ম্যাকসুইনি এবং প্যাট কামিন্স। তো সবকিছু মিলিয়ে আজকের এই প্রথম দিনের খেলা শেষে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে এবং কালকে আশা করা যাচ্ছে ভারতীয় দলের বোলিং তাণ্ডব যদি সকাল থেকে শুরু হয় তাহলে 100 রানের আগেই কিন্তু অস্ট্রেলিয়াকে প্যাকেট করে দেওয়া সম্ভব। এবং এই দুই দলের একটা টেস্ট কতটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা কতটা বেশি আভিজাত্য বহন করে সেটা আপনারা ম্যাচের অ্যাটেন্ডেন্স দেখলেই বুঝতে পারবেন। পার্থের এই মাঠটাতে আজকের দিনের প্রথম দিনে 32,000 দর্শক মাঠে খেলা দেখেছেন, মাঠে বসে খেলা দেখেছেন 32,000 দর্শক। ক্যান ইউ ইমাজিন? ভাবা যায় একটা টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচের প্রথম দিনের মাঠের উপস্থিতির সংখ্যা ছিল 32,000। কতটা বেশি উত্তেজনাপূর্ণ, কতটা বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক এই টেস্ট সেটা এই অ্যাটেন্ডেন্স দেখলেই অনেকটাই বোঝা যায়। এই ম্যাচের ফলাফল কোন দিকে যাবে বা এর পরবর্তীতে এই ম্যাচ বাদেও অন্য যে ক্রিকেট সংশ্লিষ্ট সকল আলোচনা ক্রিক গপ্পতে দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।